আজকে আমরা যে উপন্যাসটা নিয়ে কথা বলতে বসেছি সেটার নাম রক্তস্নাত তখতে ইনকেলাব। এটা জুলাই ২৪-এর যে বিপ্লব তার পটভূমিতে লেখা একটা মানে মহাকাব্যিক উপন্যাস বলা যায়। হ্যাঁ, আর আমাদের হাতে লেখকের নিজের কিছু নোট আছে আর উপন্যাসের প্রথম কয়েকটা অধ্যায়ে। ঠিক। আর লেখক জাকির পারভেজ শুরুতেই কিন্তু একটা জরুরি কথা বলে দিয়েছেন কি সেটা? যে এটা কোনো ইতিহাসের বই না। মানে এখানে শুধু তারিখ বা ঘটনার একটা তালিকা পাওয়া যাবে না। আচ্ছা। এটা হচ্ছে সেই উত্তাল সময়ের একটা শৈল্পিক দলিল, যেখানে মানে সত্যি ঘটনাকে কল্পনার রঙে মেশানো হয়েছে আর কি। আর আমাদের আজকের আলোচনার মেশানো তো ঠিক এটাই। আমরা দেখতে চাই এই উপন্যাসটা কিভাবে একটা গণবিস্ফোরণের ভেতরের গল্পগুলো বলছে। একদম। শুধু রাজপথের স্লোগান না, এর পেছনের মানুষ, তাদের ভয়, সাহস আর আত্মত্যাগের কাহিনীগুলো খুঁজে বের করার একটা চেষ্টা। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই। উপন্যাসটা শুরুই হচ্ছে একটা দমবন্ধ করা শাসন দিয়ে, প্রায় ১.৫ দশকের। প্রথম অধ্যায়ের নামটাও খুব ইন্টারেস্টিং, প্রহর শেষের দীর্ঘশ্বাস। হ্যাঁ, লেখক দেখাচ্ছেন ঢাকার পরিবেশটা তখন কতটা থমথমে আর ভয়ের ছিল। মানে ব্যস্ত রাস্তায় ভিড় আছে, কিন্তু কোনো প্রাণ নেই। কেমন একটা যান্ত্রিক ব্যাপার। এই থমথমে পরিবেশের বর্ণনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ ঠিক এখানেই তো আমাদের প্রধান চরিত্র সালেহর প্রবেশ। ঠিক। একজন ছাত্র নেতা, কিন্তু তার হাবভাবে কোনো অস্থিরতা নেই, বরং চোখে মুখে একটা স্থির সংকল্প। হ্যাঁ, আর সে এই নীরবতাকে কিসের সাথে তুলনা করেছে মনে আছে? হ্যাঁ, অসাধারণ একটা উপমা, সুনামির আগের মহাসমুদ্রের সাথে। একদম। সালে বলছে এই নিস্তব্ধতা আসলে সুনামির আগে মহাসমুদ্রে শান্ত হয়ে যাওয়ার মতো। মানে বাইরে থেকে সব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রলয়ঙ্করী শক্তি জমা হচ্ছে। এই একটা বাক্যেই যেন পুরো বিপ্লবের পূর্বাভাস দেওয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই লেখকের মুনশিয়ানা। আচ্ছা, সালেহর পাশে শাইমা চরিত্রটা, তাকে কেন এত গুরুত্বপূর্ণ মনে হলো আপনার? আমার তো মনে হয় সাইমা চরিত্রটাই উপন্যাসের আত্মা। সে শুধু সালেহর সহযোদ্ধা না। অনুপ্রেরণাও বটে। ঠিক, তার অনুপ্রেরণার উৎস, তার চরিত্রে আগুনও আছে, আবার এক ধরনের মাতৃস্নেহ আছে। আর ওই যে পতাকার ঘটনাটা, ওহ হ্যাঁ, উপন্যাসের একটা খুব শক্তিশালী মুহূর্ত ওটা, যখন সাইমা তার মায়ের দেওয়া একটা পতাকা সালেহর হাতে তুলে দেয়। ওই ব্যাপারটা একটু শুনতে চাই। ওটা তো শুধু একটা সাধারণ পতাকা ছিল না, তাই তো? একেবারেই না। সাইমার মা বলছেন, যদি বিজয় নিয়ে ফেরো, এই নিশান তোমার হাতে উড়বে। আর আর যদি শহীদ হয়ে ফেরো, এই পতাকাই যেন হয় তোমার কাফন। ভাবা যায়, মানে মুহূর্তের মধ্যে একটা সাধারণ কাপড় আর কাপড় থাকছে না। এটা হয়ে উঠছে একটা পবিত্র আমানত, একই সাথে বিজয়ের আশা আর সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতির প্রতীক। একটা পতাকার মাধ্যমে একটা প্রজন্মের পুরো স্বপ্ন আর সংকল্পের গল্প বলে দেওয়া অবিশ্বাস্য। আর এই আবেগ আর সংকল্প নিয়েই তো তারা শাহবাগে জড়ো হয়। এরপরই প্রথম সংঘর্ষটা হয়। হ্যাঁ, শাহবাগের সে দিনটা, ওটাই ছিল বিপ্লবের প্রথম অগ্নি পরীক্ষা বলা যায়। অবশ্যই, একদিকে রাষ্ট্রীয় বাহিনী অত্যাধুনিক অস্ত্র হাতে, আর অন্যদিকে প্রায় খালি হাতে হাজার হাজার ছাত্র জনতা। উপন্যাসে সালেহের ভাষণের একটা অংশ আছে না, যেখানে ও চিৎকার করে বলছে, হ্যাঁ, ভয় পেও না ভাইয়েরা আমার, এই রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় গড়া। আজ হয় আমরা বিজয়ী হব, নয়তো ইতিহাসের পাতায় অমর হয়ে থাকব। এই যে ডাকটা, এটা কিন্তু শুধু সাহস জোগানো না। না, এর একটা কৌশলগত দিকও আছে। এটা আসলে রাষ্ট্রীয় বয়ানের বিপরীতে একটা পাল্টা বয়ান তৈরি করছে। আচ্ছা। রাষ্ট্র যখন ওদের দুষ্কৃতিকারী বলতে চাইছে, সালেহ তখন ওদের ইতিহাসের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করছে। আর এরপরই প্রথম টিয়ার শেলটা। হ্যাঁ, আর ওই মুহূর্তে থেকেই শান্তিপূর্ণ প্রতিবাদটা একটা গণপ্রতিরোধে রূপ নিল। প্রথম রক্তপাতই যেন সবাইকে বুঝিয়ে দিল যে পিছু হটার আর কোনো পথ নেই। শাহবাগের ওই সংঘর্ষের পর আন্দোলনটা তো আর শুধু ছেলেদের থাকেনি। আমি বিশেষ করে নারীদের ভূমিকা নিয়ে জানতে খুব আগ্রহী। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রাচীর ভাঙার গান নামে একটা অধ্যায়ই আছে, যেখানে নারীদের প্রতিরোধকে তুলে ধরা হয়েছে। সাইমার নেতৃত্বে। হ্যাঁ, সাইমার নেতৃত্বে মেয়েরা সেখানে একটা মানবিক প্রাচীর তৈরি করে। মানে এক কথায় অভূতপূর্ব একটা ঘটনা। মানবিক প্রাচীর মানেটা ঠিক কি? মানে হলো তারা একদম সামনের সারিতে দাঁড়িয়ে পুরুষ যোদ্ধাদের আড়াল করে রাখছে। তাদের উদ্দেশ্য কিন্তু শুধু মারামারি করা না। তারা সাপোর্ট দিচ্ছিল। একদম। আহতদের সেবা করছে, টিয়রশেলের গ্যাস থেকে বাঁচাতে নিজেদের ওড়না পানিতে ভিজিয়ে দিচ্ছে, খাবার পানির ব্যবস্থা করছে। তার মানে
এই প্রাচীরটা শুধু শারীরিক সুরক্ষার জন্য ছিল না, এটা একটা নৈতিক দেয়ালও ছিল। ঠিক ধরেছেন। এই মানবিক প্রাচীরটা রাষ্ট্রীয় বাহিনীর জন্য একটা মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ছিল। হুম। পুরুষদের ওপর লাঠিচার্জ করা এক জিনিস, কিন্তু মা বোনের বয়সী বা নিজেদের মেয়ের বয়সী নারীদের ওপর চড়াও হওয়াটা অনেক কঠিন। এই নারীরা নিজেদের শালীনতা আর মর্যাদা বজায় রেখেই লড়াইয়ের মাঠে একটা নতুন মাত্রা যোগ করেছিলেন। হ্যাঁ, তারা প্রমাণ করে দিয়েছিলেন এই লড়াই শুধু পেশি শক্তির নয়, এটা আত্মিক শক্তিরও লড়াই। আর এই আত্মিক শক্তির কথা যখন এলোই, তখন তো আরেকটা অবিশ্বাস্য ঘটনার কথা বলতেই হয়, রাজপথের ইবাদত অধ্যায়টা। ও হ্যাঁ, একদিকে গুলি চলছে, অন্যদিকে মানুষ নামাজে দাঁড়াচ্ছে। এটা পড়তে গিয়ে আমার নিজেরই কেমন লাগছিল, এটা কিভাবে সম্ভব হলো? এটা আসলেই সাধারণ যুক্তির বাইরে। জুম্মার নামাজের সময় যখন আজান হলো, শত শত তরুণ রাস্তাতেই জামাতে দাঁড়িয়ে গেল। ভাবা যায়। একদিকে ঝাঁকে ঝাঁকে বুলেট, টিয়ার শেল, আর অন্যদিকে তারা সম্পূর্ণ শান্তভাবে রুকু করছে, সিজদা করছে। এই দৃশ্যটা লড়াইটাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। এটা আর শুধু রাজনৈতিক লড়াই থাকে না, তাই না? না, এটা হয়ে ওঠে বিশ্বাসের লড়াই, আধ্যাত্মিকতার লড়াই। আর উপন্যাসের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটা তো এখানেই ঘটে। সিজদারত অবস্থায়। হ্যাঁ, সিজদারত অবস্থায় এক তরুণ শহীদ হয়। তার সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু সে সিজদা থেকে উঠছে না। লেখক এখানে লিখেছেন, এই লড়াই কেবল বন্দুকের বিরুদ্ধে লাঠির ছিল না, এ ছিল দম্ভের বিরুদ্ধে বিনয়ের, এক আধ্যাত্মিক মোকাবিলা। এই দৃশ্যটা শাসকের জন্য সবচেয়ে ভয়ের, কারণ তারা জানে বিদ্রোহ কিভাবে দমন করতে হয়, কিন্তু তারা জানে না এই আধ্যাত্মিক শক্তিকে কিভাবে পরাজিত করতে হয়। আমার একটা প্রশ্ন ছিল, সালেহের মতো নেতাদের যখন গ্রেফতার করে সরিয়ে ফেলা হলো, তখন তো আন্দোলনটা মুখ থবড়ে পড়ার কথা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু উপন্যাসে আমরা দেখি আন্দোলনটা আরও ছড়িয়ে পড়ছে। নেতৃত্বহীন একটা আন্দোলন এতটা সুসংগঠিত থাকে কিভাবে? এটাই এই উপন্যাসের অন্যতম মূল বার্তা। অদৃশ্য সেনাপতির ইশারা অধ্যায়ে লেখক এটাই দেখিয়েছেন। আচ্ছা। শাসকের পরিকল্পনা ছিল মাথা কেটে ফেললে শরীর অকেজো হয়ে পড়বে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে এই আন্দোলনের কোনো নির্দিষ্ট মাথা নেই। তার মানে প্রত্যেক সাধারণ মানুষই এক একজন নেতায় পরিণত হলো। ঠিক তাই। প্রতিটি বাড়ি হয়ে উঠল এক একটা দুর্গ, আর প্রতিটি সাধারণ মানুষ এক একজন সেনাপতি। ব্যালকনি থেকে গরম পানি ছোড়া, থালাবাটি বাজিয়ে সংকেত দেওয়া, এই ছোট্ট ছোট্ট প্রতিরোধগুলো। হ্যাঁ, লেখক এক বৃদ্ধ রাজমিস্ত্রির একটা সংলাপ লিখেছেন, যাকে জিজ্ঞেস করা হয়েছিল কার নির্দেশে রাস্তা বন্ধ করছেন। তিনি আকাশের দিকে আঙুল তুলে বলেছিলেন, বুকের ভেতর থেকে কে যেন বলছে, আর দেরি করা ঠিক হবে না। এই অদৃশ্য সেনাপতি আসলে আর কেউ না, মানুষের জেগে ওঠা বিবেক। একদম। শাসকের কোনো পরিকল্পনাই এই বিকেন্দ্রীভূত প্রতিরোধের জন্য প্রস্তুত ছিল না। এই বইয়ের কয়েকটা জায়গা পড়তে গিয়ে গায়ে কাটা দেয়। তার মধ্যে রংপুরের এক তরুণের আত্মত্যাগের ঘটনাটা একটা। হ্যাঁ, রংপুরের বীর আখ্যান অধ্যায়টি। উত্তরবঙ্গের এক সাধারণ তরুণ, যার নামটা হয়তো কেউ জানত না, সে হঠাৎ করেই বিপ্লবের এক অমর প্রতীকে পরিণত হল। সে সশস্ত্র বাহিনীর একটা বহরের সামনে একা খালি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এই একা দাঁড়িয়ে পড়াটা, এটা মহৎ বোকামি না, এটা সাহসের সর্বোচ্চ প্রকাশ। তার চিৎকারের একটা লাইন ছিল, আমার বুকের পাঁজর দিয়ে আমি তৈরি করব এক নতুন মানচিত্রের সীমানা। একটা মানুষ, একটা বাক্য, কিন্তু এর মধ্যে দিয়েই সে যেন পুরো জাতির আকাঙ্ক্ষার কথা বলে দিল। আর যখন বুলেটের পর বুলেট তার শরীর ঝাঁঝরা করে দিচ্ছিল, সে 1 ইঞ্চিও নড়েনি। এই ঘটনাটা, এটা আন্দোলনে অসম্ভব পরিবর্তন এনেছিল। কিভাবে? এই তরুণের মৃত্যু শোকের বদলে হয়ে উঠেছিল অনুপ্রেরণার আগুন। তার প্রসারিত দুহাতের ছবিটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। মানুষ বুঝতে পারছিল, যখন একজন সাধারণ তরুণ নিজের জীবন দিয়ে দিতে পারে, তখন তাদের আর ভয় পেয়ে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। একজন শহীদের রক্ত হাজার হাজার ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। ঠিক একইভাবে মুগ্ধ নামের আরেকটা তরুণের গল্পও তো আছে। ওর চরিত্রটা কিন্তু একদম অন্যরকম। মুগ্ধর গল্পটা এই মহাকাব্যের সবচেয়ে করুণ আর সুন্দর আখ্যানগুলোর একটা। সে যোদ্ধা না, তার হাতে কোনো অস্ত্র নেই। তার হাতে ছিল শুধু পানির বোতল। হ্যাঁ, সে রণক্ষেত্রে তৃষ্ণার্ত যোদ্ধাদের পানি পান করাচ্ছিল, আর তার মুখে সব সময় একটা হাসি লেগে থাকত। ওকে টার্গেট করার পেছনে শাসকের কী ধরনের মানসিকতা কাজ করে বলে আপনার মনে হয়? এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর দিক। মুগ্ধর সেবা, তার মানবিকতা, এটা শাসকের পাশবিকতার সামনে একটা আয়নার মতো ছিল।
ওই হাসিটা ছিল তাদের জোষ্ণতার প্রতি এক নীরব চপেটাঘাত। তারা সম্ভবত এই মানবিকতার প্রতীকটাকেই ধ্বংস করে দিতে চেয়েছিল। হ্যাঁ, তাই স্নাইপারের বুলেট এসে সরাসরি তার কপালে লাগে। উপন্যাসের বর্ণনা অনুযায়ী গুলি লাগার পরেও নাকি তার মুখের হাসিটা মোছেনি। তার হাত থেকে পানির বোতলটা গড়িয়ে পড়ছে আর সেই জল মাটির তৃষ্ণা মেটাচ্ছে। এই দৃশ্যটা বিপ্লবের এক নতুন প্রতীকে পরিণত হয়। মুগ্ধর রক্তমাখা পানির বোতলগুলো হয়ে ওঠে প্রতিবাদের মশাল। সে জল দিয়ে মানুষের তৃষ্ণা মেটাতে এসেছিল, আর নিজের রক্ত দিয়ে স্বাধীনতার তৃষ্ণা জাগিয়ে দিয়ে গেল। এই গণজাগরণকে দমানোর জন্য তো রাষ্ট্রীয় দমন-পীড়নও চরমে উঠেছিল। সালে আর তার সঙ্গীদের গ্রেফতারের পরের ঘটনাগুলো কেমন ছিল? নীল নকশার কারাগার অধ্যায়ে এর বর্ণনা আছে। সালেহকে একটা অজ্ঞাত কারাগারে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক আর মানসিক নির্যাতন চালানো হয়। তাকে লোভ দেখানো হয়। হ্যাঁ, বলা হয় একটা কাগজে সই করলেই তাকে ছেড়ে দেওয়া হবে, ভালো জীবন দেয়া হবে। এটা ছিল আদর্শকে কিনে নেওয়ার একটা চিরাচরিত কৌশল। কিন্তু সালেহ তো সেই ফাঁদে পা দেয়নি। না, তার একটা জবাব ছিল অসাধারণ। সে বলেছিল, আমার মার শুকনো রুটি আর তার জায়নামাজে বসে করা প্রার্থনার স্বাদ আপনাদের এই রাজকীয় খাবারের চেয়ে অনেক বেশি দামি। এই দৃঢ়তা প্রমাণ করে যে কারাগারের দেয়াল শরীরকে আটকে রাখতে পারলেও চেতনাকে বন্দী করতে পারে না। একদম। আর এর ফল হয়েছিল ঠিক উল্টো। সালেহের গ্রেফতারের খবর আন্দোলনকে দমানোর বদলে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। আর এরপর সরকার তাদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করল, ইন্টারনেট বন্ধ করে দিল। ঠিক, শাসকরা ভেবেছিল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেই এই ঐক্যবদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া যাবে। তথ্য ছাড়া মানুষ ভয় পাবে, গুজব ছড়াবে। এটাই ছিল তাদের নীল নকশা। কিন্তু হলোটা ঠিক উল্টো, তাই না? এটা আমার কাছে সবচেয়ে অবাক করা লেগেছে। মানুষ সবসময় যোগাযোগের পথ খুঁজে নেয়। প্রযুক্তি যখন স্তব্ধ হয়ে যায়, তখন মানুষের ভেতরের আদিম আর মানবিক যোগাযোগ ব্যবস্থা জেগে ওঠে। উপন্যাসে আমরা দেখি সাইকেল আরোহীরা ডাক হরকারার মতো এক এলাকা থেকে অন্য এলাকায় চিরকুট নিয়ে যাচ্ছে। মসজিদের মাইক, যা আগে শুধু আজানের জন্য ব্যবহৃত হতো, তা হয়ে উঠছে সত্য খবর প্রচারের কেন্দ্র। তার মানে প্রযুক্তি মানুষকে বিচ্ছিন্ন করার বদলে আরও কাছাকাছি নিয়ে এলো। এক কথায় হ্যাঁ, ইন্টারনেট ব্ল্যাকআউট একটা অদ্ভুত মৌন সংহতি তৈরি করেছিল। মানুষ অনলাইন থেকে অফলাইনে রাস্তায় নেমে এসেছিল। তারা একে অপরের চোখের দিকে তাকাচ্ছিল, কথা বলছিল। হ্যাঁ, এই যে আত্মার নেটওয়ার্ক, এটাকে কোনো প্রযুক্তি দিয়ে বিচ্ছিন্ন করা যায় না। শাসকের এই কৌশলও পুরোপুরি বুমেরাং হয়ে গিয়েছিল। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বারবার উঠে আসছে সেটা হলো একটা বিপ্লব শুধু কিছু নেতার ভাষণ বা রাজপথের সংঘর্ষের উপর নির্ভর করে না। এর আসল শক্তিটা লুকিয়ে থাকে অনেক গভীরে। একদম। এর শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের ছোট ছোট আত্মত্যাগে, সায়ামার মতো নারীদের অদম্য সাহসে, রংপুরের তরুণের মতো শহীদের রক্তে, আর রাজপথে আদায় করা সিজদার মতো আধ্যাত্মিক দৃঢ়তার মধ্যে। আর সবচেয়ে বড় শিক্ষা হল নেতৃত্বকে বন্দী করা যায়, কিন্তু চেতনাকে নয়। হ্যাঁ, নেতৃত্ব সরে গেলে সাধারণ মানুষই হয়ে ওঠে অদৃশ্য সেনাপতি, আর প্রতিটা ঘর হয়ে ওঠে এক একটি দুর্গ। উপন্যাসের শুরুতে লেখক বলেছিলেন তার লক্ষ্য ইতিহাসের নির্ভুল তালিকা দেওয়া নয়, বরং একটা অদম্য চেতনাকে বাঁচিয়ে তোলা। আলোচনাটা শেষ করতে গিয়ে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। কি প্রশ্ন? ইতিহাস আর সাহিত্য যখন একসাথে পথ চলে, তখন কোনটা আমাদের বেশি প্রভাবিত করে? ঐতিহাসিক তথ্যের ওই শুকনো তালিকা, নাকি এই ধরনের শৈল্পিক মহাকাব্য যা সরাসরি আমাদের আবেগ আর চেতনাকে নাড়া দেয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জাতির আত্মপরিচয় বা তার লড়াইয়ের গল্পটা আসলে কোথায় লেখা থাকে? সরকারি নথিপত্রে, নাকি এই রকম মহাকাব্যের পাতায়? এটা বোধহয় আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।